অদিতির সাথে এক রুমে স্বামী হিসেবে থাকা আমার পক্ষে সম্ভব নয় মা। এটা তুমি আর অদিতি দুজনেই খুব ভালো মতো জানো। শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকে আমি অদিতিকে বিয়ে করে ঘরে তুলেছি। এর থেকে বেশি কিছু ওর জন্য আমি করতে পারবো না মা। কিন্তু বাবা, তোদের দুজনের তো বিয়ে হয়ে গেছে, এখন এর সম্পর্ককে মেনে নিতে অসুবিধা কোথায়? অসুবিধা আছে মা। তুমি অদিতিকে চিনো না। অদিতি কতটা আনস্মার্ট আর ভীতু একটা মেয়ে, সেটা কি তোমার অজানা? ওকে আমি কোনো ইভেন্টে আমার সাথে নিয়ে গেলেও একটা কথাও ঠিকমতো বলতে পারে না। সব সময় ভয় আর জড়তায় চুপসিয়ে থাকে। অদিতির জন্য নিজের বন্ধুবান্ধব আর আত্মীয়র কাছে আমাকে কতটা নিচু হতে হয় সেটা কি তুমি বুঝো? তাহলে তুই ওকে নিজের মতো করে তৈরি করে নিলেই তো পারিস। আহনাফ, মেয়েটা ভীষণ লক্ষ্মী, ভদ্র একটা মেয়ে, তোর কথা মতো চলবে সব সময়। মা, আমি সবসময় এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি যে আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আমার কথা মতো উঠবস করা কোনো রোবট আমি চাইনি। একজন দেশের টপ বিজনেসম্যানের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা কি আদৌ এই মেয়ের কাছে আছে? আহানা, ভুলে যাস না, অদিতির বাবার জন্যে আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে সময় তোর বাবা আশরাফ ওয়াহিদ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, সেই সময় অদিতির বাবাই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আজ সেসব আত্মীয় স্বজনদের কটু কথার জন্য তুই অদিতিকে গ্রহণ করতে চাইছিস না। সেই সময় এসব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুধুমাত্র এগিয়ে এসেছিলেন অদিতির বাবা ইলিয়াস আমিন। সেই জন্য আঙ্কেলের কাছে আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকব মা। কিন্তু তাই বলে অদিতিকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অদিতির বাবা চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু অদিতি আম্মু, আমিনা আন্টি কেন এরকম অন্যায় আবদার করে বসলেন? ওনার স্বামী সাহায্য করেছিলেন বলে কি আমরা ওনাদের গোলাম হয়ে গেছি? হাসপাতালে এমনভাবে আমার সাথে কথা বললেন যেন ওনার ফ্যামিলির সব দায় দায়িত্ব আমার। উনি কেন আঙ্কেলকে দিয়ে সেই অবস্থায় এই প্রস্তাব দিলেন মা? আমার রাজি হওয়া ছাড়া আর কি কোনো উপায় ছিল? আঙ্কেলকে আমি ফিরিয়ে দিতে পারবো না, সেটাও অদিতির আম্মু খুব ভালো করেই জানতেন। উনি যোগ বুঝে কোপ মেরেছেন। এতক্ষণ ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের স্বামীর মুখে থেকে বের হওয়া বিষ বাক্যগুলো চুপচাপ শুনে যাচ্ছিল অদিতি। পুরো নাম ফাহমিদা জাহান অদিতি। আজ তার আর আহনাফের বিয়ের প্রায় 3 মাস পূর্ণ হয়েছে, তবুও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। এখনও স্বামীর বাসায় আলাদা রুমে থাকতে হয় অদিতিকে। তার অবশ্য কারণও আছে। আহনাফ সামনাসামনি অদিতির সাথে রুড ব্যবহার না করলেও অদিতিকে যে আহনাফ পছন্দ করে না সেটা অদিতি বুঝে ফেলেছে এই 3 মাসে। তাদের সম্পর্কের এই টানাপোড়েন দেখে অদিতির শাশুড়ি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের ছেলে আহনাফকে তিনি আজ বুঝাবেন। দুর্ভাগ্যবশত অদিতি সেই সময় ছায়া নিয়ে তার শাশুড়ি আজমেরি ওয়াহিদের রুমে প্রবেশের সময় আহনাফের বলা কথাগুলো শুনে পেলেন। কথাগুলো শুনে তীব্র অভিমান জন্ম নেয় অদিতির মনের গহীনে। অদিতি টলমল চোখে কিছু না বলেই সুফি সারে নিজের রুমের ভেতরে এসে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে। এত অপমান, এত অবহেলা, এসবই কি লিখেছিল তার কপালে? কেন তার মা আহনাফের কাছে তার বাবার অসুস্থতার সময় তাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন? সে কি জলে পড়ে গিয়েছিল? কতটা নিচু আর তাচ্ছিল্যের নজরে দেখে তার স্বামী তাকে। আহনাফের এই দয়ার কোনো প্রয়োজন কি আদৌ ছিল? যে দয়ার সহানুভূতি জুড়ে শুধু অসম্মান আর অপমান থাকে, তাকে কি আদৌ সহানুভূতি বলে? অদিতি আর আহনাফের বিয়ে হয়েছে আজ প্রায় 3 মাস, তবুও অদিতির সাথে স্বামীর মতো আচরণ করতে পারেনি আহনাফ। এখনো একই বাসার ছাদের নিচে আলাদা আলাদা রুমে থাকে তারা দুইজন। যেদিন থেকে অদিতির বাবার হার্ট সার্জারির জন্য তাকে হসপিটালাইজ করা হয়েছে, সেই দিন থেকে অদিতির জীবন সম্পূর্ণ বদলে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল অদিতি, কিন্তু বাবার অসুস্থতা, চিকিৎসা খরচ প্রভৃতির বিভিন্ন কারণে এই বছর পরীক্ষা দেওয়া হলো না তার। নিজের বড় ভাইয়ের স্ত্রী জুইয়ের কথায় প্রভাবিত হয়ে অদিতিকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অদিতির মা আমিনা বেগম। হাসপাতালে নিজের বন্ধুকে দেখতে আসা আশরাফ ওয়াহিদের কাছে নিজের মেয়ের জন্য অনুরোধ করে বসলেন তিনি। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ সাথে সাথেই রাজি হয়ে গেলেন নিজের ছেলে আহনাফ ওয়াহিদের সাথে তার বন্ধুর মেয়ে অদিতির বিয়ের জন্য। কিন্তু রাজি হলো না আহনাফ।
তবুও মুখের উপর না করতে পারল না সে এক অব্যক্ত কুণ্ঠার কারণে। যতই হোক, আজ অদিতির বাবার জন্যই তার বাবাকে সুস্থ করতে পেরেছে সে। তখন যদি আঙ্কেল সাহায্যের হাত বাড়িয়ে না দিতেন, আজ হয়তো তার বাবা হুইল চেয়ারে বসে দিন পার করতেন। নিজের কৃতজ্ঞতাবোধের কারণেই অনেকটা বাধ্য হয়েছে আহনাফ অদিতিকে বিয়ে করার জন্য। বিয়ের পর অবশ্য অনেক চেষ্টা করেছে আহনাফ অদিতির সাথে অ্যাডজাস্ট করার, কিন্তু অদিতির চাল চলন, কথা বলার ধরন কোনো কিছুই আহনাফের মন মতো ছিল না। থাকবেই বা কীভাবে? যেখানে আহনাফের বয়স প্রায় 30 বছরের কাছাকাছি, সেখানে অদিতির বয়স মাত্র 17 বছর। আহনাফ সবসময় একজন শিক্ষিত স্মার্ট মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছিল, যে মেয়ে তার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। যেহেতু ব্যবসায়িক উদ্দেশ্যে আহনাফকে বিদেশের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হয়, বিদেশে যেতে হয়, তাই তার মতোই স্মার্ট কোনো মেয়েকে আহনাফ চেয়েছিল তার কল্পনায়। সেখানে তার কপালে জুটল তার থেকে 13 বছরের ছোট একটা আনস্মার্ট বিতু পিচ্ছি মেয়ে, যাকে নিয়ে কোনো ইভেন্টে যাওয়া তো দূর কথা, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে অস্বস্তি হয় আহনাফের। বিয়ের প্রথম অদিতিকে নিজের রুমেই থাকতে দিয়েছিল আহনাফ, কিন্তু অদিতি আহনাফের প্রয়োজনীয় জিনিসপত্র এদিক সেদিক করে ফেলত। অফিসে যেতেও লেট হয়ে যেত আহনাফের। বিরক্ত হয়ে অদিতিকে ধমক দিয়ে নিজের জিনিসপত্র হাত দিতে নিষেধ করে দিয়েছিল আহনাফ। অদিতিও আহনাফের কথা মেনে চলার চেষ্টা করেছে, কিন্তু একদিন অদিতি মাতব্বরি করে আহনাফের জন্য কফি বানিয়ে টেবিলে রেখেছিল। অদিতি ভেবেছিল আহনাফ হয়তো খুশি হবে, কিন্তু আহনাফ ফোনে কথা বলতে বলতে টেবিলে রাখা কফির মগ খেয়াল না করে ভুলবশত ফেলে দেয়। ফলস্বরূপ আহনাফের প্রয়োজনীয় ফাইলপত্র কফিতে ভিজে একাকার হয়ে যায়। আহনাফ রাগে চিৎকার করে অদিতিকে ধমকে বলে ওঠে, তোমাকে কে বলেছিল ফাইলগুলোর সামনে কফির মগ রাখতে? তোমাকে বলেছি আমাকে কফি বানিয়ে দাও? আমার এতদিনের এত পরিশ্রম সব কিছু তোমার বোকামির জন্য বীজে নষ্ট হয়ে গেল। কোনো কাজ না পারলে চুপচাপ বাসার এক কোণায় পড়ে থাকতেই তো পারো। এত পণ্ডিতি কে করতে বলেছে তোমায়? সেই দিনের পর থেকেই শাস্তিস্বরূপ আহনাফের রুমের তীরসীমানায় পাড়া দেওয়া নিষেধ অদিতির জন্য। আহনাফের সাথে বলতে গেলে কোনো যোগাযোগই নেই অদিতির। আহনাফ সকালে উঠে নাস্তা করে বেরিয়ে যায় অফিসে, ফিরে গভীর রাতে। তারপর ডিনার করে নিজের রুমে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। অদিতির কোনো খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করে না আহনাফ। এসব কিছু লক্ষ্য করে আহনাফের মা আজমেরি ওয়াহিদ আহনাফকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আহনাফ তো যেন অদিতিকে টলারেটই করতে পারে না। আর আজ শাশুড়ির রুম থেকে আহনাফের কথাগুলো শুনে মন ভেঙে ঘুরিয়ে গেল কিশোরী অদিতির। নিজের মায়ের সিদ্ধান্তের উপর প্রচণ্ড ক্ষোভ জন্ম নিল অদিতির মনে। অদিতি চোখের জল মুছে সিদ্ধান্ত নিলে সে আর এই বাড়িতে অসঙ্গতিপূর্ণ সম্পর্কে জোর করে পড়ে থাকবে না। আহনাফ অফিস থেকে ফিরে এলে সেও তার সমস্ত অভিমানের কথা বলে দিবে। স্বভাবত আজও গভীর রাত করে বাড়ি ফিরেছে আহনাফ। এমনটা নয় যে আহনাফ সবসময় লেট করে বাড়ি ফিরে। বিয়ের আগে আহনাফ ঠিক টাইম মতোই বাড়ি ফিরত, কিন্তু বিয়ের পর থেকে আহনাফের মধ্যে এই অনীহা চলে এসেছে। অদিতিকে এতটা অপছন্দ করার কারণ আহনাফ নিজেও জানে না। আহনাফ সবসময় ম্যাচিউর আচরণ পছন্দ করে, কিন্তু অদিতির বাচ্চামি স্বভাব আহনাফের কাছে বিরক্ত লাগে। আহনাফও মাঝে মাঝে নিজেকে বোঝায় মেয়েটা তো বাচ্চাই, বয়স আর কত হবে, 17। তবুও কেন যেন আহনাফ মেনে নিতে পারে না তার স্ত্রী পরিপক্ক আচরণ। আজ সারাদিন অফিস আওয়ারে নিজের মায়ের বলা কথাগুলো ভেবে দেখেছে আহনাফ, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সে। অদিতিকে নিজের ফেসির নজরে কল্পনা করতে পারে না আহনাফ। সেই অনুভূতিই কাজ করে না তার ভেতরে। মাঝে মাঝে নিজের রুট ব্যবহারের জন্য তার একটু অপরাধ বোধ হয় শুধু। এসব চিন্তা করতে করতে বাড়ি পৌঁছে যায় আহনাফ। আজও অতিথি অপেক্ষা করছিল তার জন্য। মেয়েটাকে দেখলে মায়াও হয় না আহনাফের। আহনাফ আনমনেই বলে, কোনো মায়াও তো নেই মেয়েটির মুখশ্রীতে, ভালো কিভাবে লাগবে? আহনাফ নিষ্প্রভ চাহনি নিয়ে এক ফলক অদিতির দিকে সে আবার চোখ নামিয়ে চলে যেতে নিল। অদিতি শান্ত মন্থর কণ্ঠে বলে, আহনাফ ভাইয়া, আমার কিছু কথা বলার ছিল।
অদিতির কণ্ঠস্বর শুনে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আহনাফ। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে ভাইয়া, আপনি যেহেতু আমার সাথে বিয়ের এই সম্পর্ক থাকতে চাচ্ছেন না, আমিও আপনাকে জোর করব না। আপনি চাইলে আমাকে ছেড়ে দিতে পারেন। আহনাফ ভাবেনি হঠাৎ অদিতি তাকে এসব কথা বলবে। নিজেকে একটু শান্ত করে আহনাফ নিষ্প্রভ স্বরে বলে, তুমি আর আমি চাইলেও এখন আমাদের আলাদা হওয়া সম্ভব নয় অদিতি। তোমার বাবা এখনও হসপিটালে, আর এই মুহূর্তে নিজের দায়িত্ববোধ বাবার দেওয়া কথা রাখতে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। আর তুমিও যদি ডিভোর্স নিয়ে নিজের পরিবারে ফিরে যেতে চাও, তাহলে তোমার মা আর ভাবি আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে জোর করবেন। লাভের লাভ কিছুই হবে না সিনক্রিয়েট ছাড়া। আহনাফের যুক্তিপূর্ণ কথাগুলোর বিপরীতে ফাল্টা কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না অদিতি। চুপচাপ চোখ মুখ কাছুমাছু করে দাঁড়িয়ে থাকে আহনাফের সামনে। আহনাফ অদিতির বক্তব্য শোনার অপেক্ষা করে না, হনহনিয়ে চলে যায় নিজের রুমের দিকে। অদিতি ঠায় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আহনাফ লম্বা একটা শাওয়ার নিয়ে বিছানায় বসে ল্যাপটপ নিয়ে। এখন কিছুটা ফুরফুরে লাগছে তার। অদিতির বলা কথাগুলো নিয়ে অতটা মাথা ঘামায় না আহনাফ। ল্যাপটপ নিয়ে নিজের কাজে মগ্ন হয় সে। তখনই আহনাফের রুমের বাহিরে দাঁড়িয়ে জড়তা কাটিয়ে ডোর নক করে অদিতি। কাজের মধ্যে ব্যাঘাত ঘটায় আহনাফ। আবার মেজাজ বিগড়ে যায় আহনাফের। দরজা খুলে অদিতির দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আহনাফ শুধায়, আবার রুমের সামনে এসেছ কেন? কি চাই? অদিতি ভয়ে জড়সড় হয়ে বলে, ভাইয়া, আমি আবার পড়া শুরু করতে চাই। আপনি যেই কথাগুলো বলেছেন সেগুলো আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার এইচএসসি পরীক্ষা দিব। পড়াশোনা শেষ করা পর্যন্ত আপনি একটু কষ্ট করে আমার দায়িত্ব নিন। একটা ভালো ভার্সিটিতে চান্স পেলে আমি হোস্টেলে চলে যাব ভাইয়া। তারপর আমাকে আর আপনাকে সহ্য তো করতে হবে না। আর পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করব আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো দায়িত্ববোধ প্রতিবন্ধকতা হিসাবে কাজে আসবে না। আপনার মধ্যে আর আমাকেও তখন মা আর ভাবি বোঝা মনে করবেন না। আহনাফ অদিতির পরিপক্ক কথাবার্তা শুনে কিছু মুহূর্তের জন্য থমকে যায়। মেয়েটার মাথায় এত বুদ্ধি এলো কোত্থেকে? আজ প্রথমবার অদিতির কথা শুনেও বিরক্ত বোধ হয় না আহনাফের। আহনাফ গম্ভীর স্বরে বলে, নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, তাহলে তুমি পড়া কমপ্লিট করার সিদ্ধান্ত যখন নিয়েছো, পড়া কমপ্লিট করতে পারো। তোমার ভর্তির সমস্ত ফিস আমি দিয়ে দিব। অদিতি খুশিতে আরও কিছু বলার আগে আহনাফ তার মুখের উপর দরজা বন্ধ করে চলে যায়। আহনাফের এই কাণ্ডে মুহূর্তে অদিতির খুশিতে ঝলমল করা মুখখানা মলিনতায় ছেয়ে যায়। অদিতি মুখ ভার করে চলে যায় নিজের জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে। নিজেকে সান্ত্বনা দিয়ে অদিতি নিজে নিজেই বলতে থাকে, আপাতত অপমান সহ্য করে কষ্ট করে পড়াশোনাটা শেষ কর অদিতি। তারপর সবার জীবন থেকে হারিয়ে যেতে পারবি তুই। তারপর আর কারো অপমান, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হবে না তোকে। ব্যাস শুধু কয়েকটা বছর, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অদিতির কথা শেষ করার পর আহনাফ আর নিজের কাজে মন বসাতে পারে না। রাগে ল্যাপটপ বন্ধ করে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। নিজের মনের অজান্তে অদিতির হঠাৎ করে বলা ম্যাচিউর কথাবার্তাগুলো ভাবিয়ে তোলে গম্ভীর স্বভাবে আহনাফকে। আহনাফ আনমনেই বলে, অদিতিও কি আমার সাথে থাকতে চায় না? এত তাড়া তার আমার কাছ থেকে ছাড়া পাওয়ার? অবশ্য তাতে আমার কি? আমার কি খুব শখ নাকি তার সাথে থাকার? বাধ্য হয়ে সম্পর্কের বোঝা টানছি আমি। আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আজ আর ঘুমাতে পারে না সে। বিছানা ছেড়ে উঠে বসে পড়ে বিভিন্ন চিন্তার আনাগোনায়। অদিতি তো এতদিন ছাড়াছাড়ির কথা বলেনি, হঠাৎ তাহলে এসব কথা বলল কেন? হ্যাঁ, বলেছে, তাতে আহামরি কি হয়েছে? আমিও তো এটাই চাই। একদিকে ভালোই হয়েছে, পড়াশোনা করলে যদি একটু বুদ্ধিশুদ্ধি হয়, ম্যানার শিখে, তাহলে তো ভালোই হবে। ওকে নিয়ে আর ক্লায়েন্টদের সামনে এম্বারেসড পড়তে হবে না আমায়। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে অদিতির কথাগুলো আবার কর্ণগুহর বাজতে থাকে। পড়া কমপ্লিট হলে আমি চাকরির চেষ্টা করবো আহনাফ ভাইয়া। তখন তো আর আমাকে ডিভোর্স দিতে আর কোনো প্রতিবন্ধকতা আপনার থাকবে না। আহনাফ বিছানা ছেড়ে উঠে ডিবানে বসে সিগারেট বের করে সুকটান দিতে থাকে।
অদিতিকে নিয়ে আজ প্রথমবার এত চিন্তা করেছে আহনাফ। কেমন যেন অন্যরকম লাগছে সব কিছু। আহনাফ মস্তিষ্কে অন্যদিকে বিমুখ করার জন্য মোবাইল ফোন বের করে কানে হেডফোন গুঁজে গান শুনতে থাকে। কি এক জ্বর, সে যে থামবে কবে? আমি সারাদিন বসে জানালায় যোগ বিয়োগ করে আর কি হবে? যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না, কেন চাও না? অদিতি ভোর থেকে প্রবল উৎসাহে আহনাফের রুমের আশেপাশে গুড়গুড় করছে। আজ আহনাফ তাকে কলেজে নিয়ে যাবে বলেছে অদিতি, তাই সকাল সকাল রেডি হয়ে বসে আছে। অদিতি অস্থির হয়ে পায়চারি করছে আহনাফের রুমের বাহিরে। এক পর্যায়ে অস্থিরতা দমিয়ে রাখতে না পেরে অদিতি আহনাফের রুমের দরজা নক করা শুরু করে। আহনাফ দরজা খুলে অদিতিকে ধমক দিয়ে বলে, তোমাকে কতবার বলেছি অদিতি, অযথা আমার রুমের সামনে এসে দরজা নক করবে না। অদিতি কিছু বলতে গিয়েও থমকে দাঁড়ায়। বিভৎ দৃষ্টিতে চেয়ে থাকে নিজের স্বামীর দিকে। আহনাফ কালো ব্লেজার আর সফেদ রঙের শার্ট পরে অফিসের ফরমাল গেটআপে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্বভাবসুলভ ভাবগম্ভীর্য বিদ্যমান। তবুও কতই না সুদর্শন লাগছে তার স্বামীকে। কিন্তু এই স্বামী নামক সুদর্শন পুরুষটি তাকে ভালোবাসা তো দূর, সহ্যই করতে পারে না। এ কথা চিন্তা করতে অদিতির অন্তর্করণে অজানা এক যন্ত্রণার উদ্বেগ হয়। তীব্র অভিমান জন্ম নেয় মনের গহীনে। অদিতি নিজেকে সামলিয়ে শান্ত কণ্ঠে বলে, লেট হয়ে যাচ্ছিল দেখে আপনার রুমের দরজা নক করলাম। দুঃখিত, আর আসবো না আপনার রুমের সামনে। অদিতি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আহনাফের সামনে থেকে সরে গেল। আহনাফ ভেবেছিল অদিতি হয়তো তার ধমকে ভয়ে জড়সড় হয়ে কান্না করতে থাকবে, কিন্তু এই অদিতিকে যেন আহনাফ চিনতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার বাচ্চাসুলভ আচরণগুলো একটু একটু করে হারিয়ে যাচ্ছে। বিষয়টা মাথায় আসতে আহনাফের ভেতরে কেমন যেন অস্থিরতা বোধ কাজ করতে থাকে। আহনাফ আনমনে ভাবতে থাকে, অদিতির হঠাৎ এই বদলে যাওয়ার পেছনে কি আমি দায়ী? অদিতি কি ধীরে ধীরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে? পড়াশোনা শেষে প্রতিষ্ঠিত হওয়ার পর দূরে কোথাও হারিয়ে যাবে? মনের অজান্তেই বুকের ভেতরটা আটকে ওঠা আহনাফের। ভিতরের নিজের অন্তরে হঠাৎ সৃষ্টি হওয়া অপরিচিত অনুরক্তিতে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ অস্থির হয়ে হন করে বাড়ির বাহিরে বের হয়ে মুক্ত বাতাসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অদিতি গাড়ির ভেতরে বসে নিঃশব্দে কান্না করছিল। আহনাফকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি তাড়াহুড়ো করে নিজের চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে বসে। আহনাফও নিজেকে সংযত করে গাড়িতে বসে পড়ে। ভাবলেহীন ভঙ্গিতে ড্রাইভ করতে থাকে আহনাফ, যেন গাড়িতে সে ছাড়া আর কোনো মানুষ উপস্থিত নেই। অদিতির দিকে ভুলও একবারের জন্য তাকায় না আহনাফ। অদিতি চুপচাপ উদাসীন হয়ে বসে থাকে। সিটে হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝেই বিলীন হয়ে যায় অদিতি। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলে না। গাড়ির ভেতরে ফিনফতন নীরবতা বিরাজ করছে, যেন দুই মেরুর দুজন অপরিচিত যাত্রী তাদের অজানা গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আহনাফের অদিতির উপর প্রচণ্ড রাগ অনুভূত হতে লাগলো। যদি এর কোনো কারণ নেই, তবু আহনাফের জীবন ভীষণ রাগ লাগছে অদিতির নীরবতা দেখে। মেয়েটা দমক না দিতে পারলে শান্তি নেই। আহনাফ নীরবতা ভেঙে ক্ষীণ আওয়াজে বলল, আমার সামনে বেশি ম্যাচিওর হওয়ার নাটক করতে হবে না তোমাকে অদিতি। নাটক মানে? কিসের নাটকের কথা বলেছেন ভাইয়া? অদিতির কথা শোনার সাথে সাথে আহনাফ তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে ভয়ানক তীক্ষ্ণ ছাউনি নিক্ষেপ করে অদিতির দিকে। অদিতি কিছু না বুঝে আহনাফের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আহনাফ গম্ভীর কণ্ঠে শুধায়, তোমার আর আমার মধ্যে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ সম্পর্কের নাম কি? অদিতি চোখ নামিয়ে মিনমিন আওয়াজে বলে, বৈবাহিক সম্পর্ক। তাহলে আমাকে ভাইয়া বলে ডাক দিচ্ছ কেন? আহনাফের ধমক খেয়ে ভয়ে চুপিসারে যায় অদিতি। আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় তার। আহনাফকে বিয়ের আগে থেকে ভাইয়া বলে ডেকে অভ্যস্ত অদিতি। বিয়ের পরে এত কিছু মাথায় ছিল না অদিতির। বাবার অসুস্থতা, নিজের মা আর ভাবির তার জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি, আর আহনাফের তার প্রতি রুষ্ট ব্যবহার, এসবের মাঝে দুশ্চিন্তার মনোকষ্টে দিন পার করা অদিতির এত কিছু মাথায় থাকবেই বা কীভাবে? অদিতি সোজা থাপটা উত্তর দিল, খেয়াল ছিল না।
অদিতির উত্তর আহনাফের পছন্দ হলো না। দুচোখে ক্ষিপ্ততা নিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, কোন দিকে খেয়াল থাকে তোমার? একজন মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই তো জানো না তুমি। বেকুবের মতো আচরণ করে বেড়াও। কতবার বলেছি এ শব্দ ব্যবহার করবে না। তোমাকে এক কথা কতবার বুঝাতে হয়? আহনাফ আরও কিছুক্ষণ অদিতিকে কথা শুনিয়ে কলেজের সামনে নিয়ে আসে। অদিতি মন খারাপ করে গাড়ি থেকে নেমে টলমল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে আহনাফের এখন একটু ভালো লাগছে। খুব ম্যাচুরিটি দেখাচ্ছিল না তাকে। পিচ্ছি মেয়ের মতো থাকবে। গম্ভীর যুক্তিপূর্ণ কথাবার্তা কেন বলবে? হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী স্মার্ট হোক, ম্যাচিউর হোক। তবুও অদিতির সাথে এসব বিষয়গুলো খাপ ছাড়া লাগে। আহনাফ মনে মনে এসব চিন্তা করে অদিতির দিকে তাকায়। অদিতির মুখ দেখে বোঝা যাচ্ছে যে কোনো সময় কেঁদে ফেলবে। তবুও নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করছে সে। আহনাফের এবার একটু খারাপ লাগে অদিতির জন্য। অদিতির মাথায় হাত রাখতে গিয়েও থেমে যায় আহনাফ। কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় সেটা জানা নেই আহনাফের। বিশেষ করে অদিতির সামনে আহনাফের জড়তা আরও বেড়ে যায়। আহনাফ আদুর কণ্ঠে কিছু বলতে না ফেরে উল্টো ধমক দিয়ে বলল, পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে জলদি চলো। তোমার কলেজের কাজ শেষ করে আমাকে অফিসে যেতে হবে। তোমার পেছনের সময় নষ্ট করার মতো অফুরন্ত সময় নেই আমার। আহনাফ অদিতিকে কলেজে ভর্তি করিয়ে ক্লাসে যাওয়ার নির্দেশ দিয়ে গাড়িতে বসে পড়ে। তবে যাওয়ার আগে আবার কি যেন ভেবে গাড়ির জানালা খুলে অদিতিকে ইশারায় সামনে এসে দাঁড়াতে বলে আহনাফ। অদিতি সামনে আসলে আহনাফ আদেশের স্বরে বলে, খবরদার, কোনো ছেলের সাথে মিশবে না। এখানে পড়তে এসেছো তুমি, এ কথা ভুলে যেও না। তাই শুধু পড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমি যদি শুনি কোনো ছেলের সাথে কথাবার্তা বলেছ, তাহলে তোমার পড়া এখানেই বন্ধ। মাইন্ড ইট। অদিতিকে কিছুক্ষণ শাসিয়ে আহনাফ কার স্টার্ট করে তার সামনে দিয়ে শাঁ করে চলে যায়। অদিতি থম মেরে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অদিতির ব্যাপারে সবসময় উদ্দেশ্যে আচরণ করা আহনাফ আজ কেন এত অধিকারবোধ দেখালো তাকে? তাহলে কি আহনাফও তাকে হারানোর ভয় করে? অদিতির সাথে সাথেই নিজেকে সামলিয়ে মনে মনে ভয় পায়। কেন আশা করছি আমি ওনার কাছ থেকে? উনি যা করছেন, যা বলেছেন সব কিছু দায়িত্ববোধ থেকে বলছেন, এর বাহিরে কিছু নয়। অদিতি আর সময় নষ্ট না করে ক্লাসে চলে যায়। আহনাফ অফিসে বসে গভীর ভাবনায় ডুবে আছে। কোনো কাজে এই মুহূর্তে মনোযোগ দিতে পারছে না সে। মনটা বারবার অদিতি করছে। অদিতিকে কলেজে ভর্তি করিয়ে দিলেও মনের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েই গেছে আহনাফের। মেয়েটার বয়স কম, তার উপর আবার মেয়েটাকে সবসময় নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে আহনাফ। যদি অদিতি বদলে যায়, অন্য কারো মোহে পড়ে যায়, তখন কি হবে? দুশ্চিন্তায় এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে আহনাফের। এসির পর ভারীও নিজের মাথা চেপে ধরে আহনাফ। কাল রাত থেকে এক অন্যরকম অস্থিরতা কাজ করছে আহনাফের হৃদয়ে। যে মেয়েটাকে এতদিন দেখেও না দেখার ভান করতো আহনাফ, আজ হঠাৎ তাকে নিয়ে নিজের ভাবনাগুলোকে বন্ধ করতে পারছে না সে। এর কারণ কি হতে পারে? অদিতি নিজে থেকেই তার জীবন থেকে সরে যেতে চেয়েছে সেই জন্য, নাকি তার মায়ের বলা কথাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য? মে আই কাম ইন স্যার? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে ভাবনায় সুতোয় টান পড়ে আহনাফের। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে বসে আহনাফ। নাজিমকে ইশারায় ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করে। নাজিম ভিতরে আসতেই ডেস্কের উপর একটা ফাইল রেখে আহনাফ গম্ভীর স্বরে বলে, তোমাকে আর অফিসে আসতে হবে না নাজিম, ইউ আর ফায়ার্ড। নাজিম অনুরোধ করে বলে, স্যার, আমি খুবই দুঃখিত এতদিন অ্যাবসেন্ট করার জন্য। আমার স্ত্রীকে নিয়ে এতদিন হসপিটালে ছোটাছুটি করতে হয়েছে স্যার। আমার স্ত্রী খুবই অসুস্থ ছিল। আহনাফ নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে বলল, তা আমি কি করব? রুলস ইজ রুলস। তোমার জায়গায় অন্য একজনকে হায়ার করা হয়েছে। নিজের বেতন বুঝে নিয়ে বেরিয়ে যাও। নাজিম মনে কোনো বিনয় করা শুরু করলো আহনাফের কাছে। কিন্তু আহনাফ কোনো দয়া দেখালো না। একসময় তার পরিবারও তো কতটা অসহায় ছিল। কই, তখন তো কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি ইলিয়াস আঙ্কেল ছাড়া। তাহলে সে কেন কারোর প্রতি সদয় হবে? প্রশ্নই ওঠে না। যার যার সমস্যা সে নিজে সমাধান করুক।
তার কোনো ঠেকা পড়েনি। আহনাফ রেগে ঘাড় ডেকে নাজিমকে অফিস থেকে বের করে দিল। এর কিছুক্ষণ পরেই আগমন ঘটল আহনাফের নতুন ফিয়ে নাবিলার। নাবিলা হুড়মুড় করে অফিসে এসে আহনাফের কেবিনে বাহিরে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। নাবিলা পারমিশন নিয়ে আহনাফের কেবিনে ভেতরে ঢুকতে আহনাফ এক গাদা ফাইল নাবিলার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, প্রথম দিনেই আপনি 10 মিনিট লেট করে এসেছেন মিস নাবিলা ইয়াসমিন। এই ফাইলগুলো আপনাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো। এগুলো চেক করে আজকের মধ্যে সাবমিট করবেন আমার ডেস্কে। কিন্তু স্যার, এতগুলো ফাইল একদিনের মধ্যে কীভাবে শেষ করব? সেটা আমার মাথা ব্যথার বিষয় নয়। চাপ নিতে না পারলে কাজ করতে এসেছেন কেন? ইচ্ছে হলে রিজাইন করে চলে যেতে পারেন। এই পোস্টে ক্যান্ডিডেটের অভাব নেই। দুঃখিত স্যার, আমি এখনই কাজ করা শুরু করছি। নাবিলার সাথে সাথে ফাইলগুলো হাতে নিয়ে আহনাফের কেবিন থেকে বেরিয়ে যায়। নাবিলা অনেক স্মার্ট আর কনফিডেন্ট একটা মেয়ে, সেই সাথে খুব বেশি ফ্যাশনেবল। নাবিলা এর আগে যতগুলো অফিসেই কাজ করেছে নাবিলা, সেসব অফিসের বসরাই নাবিলার প্রেমে হাবুডুবু খেয়েছে, কিন্তু নাবিলা কাউকে পাত্তা দেয়নি। কিন্তু এই প্রথম সে এমন একজন গম্ভীর পুরুষের দেখা পেল যে তার দিকে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করল না। ইন্টারভিউ দেওয়ার সময়ও আহনাফের উপর আকর্ষিত হয়েছে নাবিলা, আর আজ আরও একবার আহনাফের ভাবভঙ্গিতে প্রেমে পড়ল সে। নাবিলা নিজের ডেস্কের সামনে এসে আনমনেই বলতে থাকে, ইস, রাগলেও স্যারকে কত হ্যান্ডসাম লাগে, উফ। নাবিলা তার সহকর্মীদের সঙ্গে পরিচিত হতে থাকে। মুহূর্তের মধ্যেই নাবিলা তার সহকর্মীদের সঙ্গে মিশে যায়। নাবিলা খুবই মিশুক টাইপের হওয়ায় সবাই নাবিলাকে খুবই পছন্দ করে। অফিসের একজন এমপ্লয়ি প্রত্যয়ের সাথে কুশল বিনিময় শেষে নাবিলা জিজ্ঞেস করলো, আচ্ছা প্রত্যয় সাহেব, আহনাফ স্যার কি বিবাহিত? প্রত্যয় স্বাভাবিক ভঙ্গিতে বলে, না স্যার বিবাহিত নন। প্রত্যয়ের কথা শুনে পেটের ভেতরে হাজারো প্রজাপতি উঠতে শুরু করে নাবিলার। নাবিলা খুশি মনে নিজের সিটে বসে আহনাফের দেওয়া কাজগুলো কমপ্লিট করতে থাকে। আহনাফের অফিসের কেউই জানে না আহনাফ বিবাহিত। আহনাফ বিষয়টা গোপন রেখেছে। এর কারণ হচ্ছে অদিতির আনস্মার্ট ও ভীতু আচরণ। শুধুমাত্র আহনাফের কয়েকজন বন্ধু আর আত্মীয় ছাড়া কেউ জানে না অদিতির ব্যাপারে। যদিও একটা ইভেন্টে আহনাফ নিজের সাথে নিয়ে গিয়েছিল অদিতিকে, কিন্তু অদিতি সেখানে ভালো মতো কথা বলতে না পারায় আহনাফ বিব্রত বোধ করে নিজের ক্লায়েন্টদের সামনে অদিতিকে স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে নিজের একজন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। এরপর থেকে নিজের অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে আহনাফ অদিতিকে নিয়ে যায় না, আর কাউকে বলেও না যে তার বাসায় একটা বউও আছে। অদিতি ক্লাস শেষে খুশি মনে বাসায় ফিরে আসে। আজ লাইব্রেরি থেকে কিছু নতুন বই কিনে এনেছে অদিতি। বইগুলো ভালো মতো ঘেটে ঘেটে দেখতে দেখতে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই দিকে হুঁশ ছিল না অদিতির। অদিতির ড্যাং বাংলো কলিং বেলের টিং টিং শব্দে। অদিতি আহনাফ এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতেই পরিচিত একজন মানুষকে সদর দরজায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। অস্ফুট স্বরে উচ্চারণ করে, আপনি? সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি উচ্ছ্বাসিত গলায় বলে, আমাকে চিনে ফেলেছেন ভাবি? অদিতি স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ চিনে ফেলেছি। আপনি আলবি ভাইয়া না, ওনার ফুফাতো ভাই। আলবি উচ্ছ্বাসিত গলায় বলে, ঠিক ঠিক ঠিক, একদম সঠিক গেস করেছ তুমি ভাবি। সরি, তুমি করে বলে ফেললাম। আসলে তুমি বয়সে আমার থেকে ছোট তো, সেই জন্য। বাই দ্য ওয়ে, ইউ আর সো স্মার্ট ভাবি। অদিতি সাবলীল ভঙ্গিতে বলল, সমস্যা নেই, আপনি ভিতরে এসে বসুন। আহনাফের মা আজমেরি ওয়াহিদ আলবিকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তবুও কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, এতদিনে তোর আসার সময় হলো? তোর সাথে কোনো কথা নেই, যা। আলবিও দুষ্টামি করে বলল, কথা বলবে না মানে? তোমার জন্যই তো 7 সমুদ্র ফাড়ি দিয়ে দেশে ফিরে আসলাম। মাই সুইট বিউটিফুল মামি। হয়েছে, থাম এবার, আর মিথ্যে প্রশংসা করতে হবে না। তাদের দুষ্টু মিষ্টি কথাবার্তা শুনে অদিতি মিটিমিটি হাসছে রান্নাঘরে দাঁড়িয়ে। অদিতি মনে মনে ভাবে, ওনার আত্মীয়রা কত মিশুক আর হাসি খুশি টাইপ, তাহলে উনি এমন কেন? সবসময় মুখটা গোমড়া করে রাখেন। জন্মের পর ওনার মুখে মধু না দিয়ে করলার রস দেওয়া হয়েছিল হয়তো।
বাড়ি ফিরতে অদিতিকে লিভিং রুমের ডিভানে বসে এক যুবকের সাথে হাসি মুখে কথা বলতে দেখে থমকে দাঁড়ায় আহনাফ। দুক দুক করে ওঠে তার হৃদয় যন্ত্রণাখানি। আলবি ডিভানের অন্য সাইডে বসা আহনাফ তার মুখ দেখতে পায় না। আহনাফ ভেতরটা অস্থিরতায় চটপট করে ওঠে। পরক্ষণেই ডিভানের আরেক পাশেই নিজের মাকে বসে থাকতে দেখে ভেতরে ভেতরে খানিকটা স্বস্তি অনুভব করে সে। আহনাফ সামনে আসতেই 3 জোড়া চোখ তার দিকে নিবদ্ধ হয়। আলবিকে দেখার সাথে সাথে আহনাফ শোকচিত হয়ে শুধে, আলবি তুই কবে দেশে ফিরলি? আলবি আহনাফকে দেখে খুশিতে উচ্ছ্বাসিত গলায় বলে, আই এম টোটালি ফাইন ব্রো, এই তো 2 দিন হলো দেশে এসেছি ঘুরতে। আর ব্রো, ভাবি কিন্তু খুবই সুইট। ইউ আর সো লাকি ব্রো। আলবির কথা শুনে আহনাফ পার্শ্বকে অদিতির দিকে তাকায়। এতক্ষণ ধরে প্রাণবন্ত থাকা অদিতি আহনাফকে দেখে কেমন যেন উদাসীন হয়ে গেছে। বিষয়টার দৃষ্টি এড়ায়নি আহনাফের। বুকের ভেতরটা হিংসায় কিরমির করতে লাগলো আহনাফের। আহনাফ গভীর দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে আলবির সামনেই অদিতির বাহু জড়িয়ে ধরে অদিতিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করালো। অদিতি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে চেয়ে রইল আহনাফের দিকে। আজ প্রথম আহনাফ স্পর্শ করলো অদিতিকে। আহনাফ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি জানি সেটা, তুই কি এখানেই থাকবি নাকি? আলবি খুশিতে গদগদ হয়ে বলল, থাকার জন্যই তো এসেছি। মামার বাসায় বেড়াতে এসেছি, কমপক্ষে 1 মাস তো ঘুরবই। আলবির কথা শুনে হিংসায় অন্তরটা ফুসফুস করে উঠল আহনাফের। শয়তানটা নাকি বাসায় থাকবে? বাসায় কি এখন সে একা থাকে? তার স্ত্রী অদিতিও তো থাকে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, আমার সারাদিন কাজ থাকে অফিসে, তোর সাথে ঘোরাঘুরির সময় নেই আমার। আর সমস্যা নেই ব্রো, আমি বাবির সাথে ঘুরবো, এমনিতেও তোমার সঙ্গে ঘোরাটা বোরিং। সারাক্ষণ গম্ভীর হয়ে মুখটা গোমড়া করে রাখো। আলবির কথা শুনে অদিতির ফিক করে হেসে ওঠে। তবে পরক্ষণে আহনাফের গম্ভীর মুখখানা দেখে হাসি বন্ধ করে চোখ মুখ কাচুমাচু করে দাঁড়ায়। আহনাফ সোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিয়ে আলবির দিকে চেয়ে আছে। আলবি শুষ্ক ডোক গিলে বলে, কুল ব্রো কুল, আমি তো শুধু মজা করছিলাম। আহনাফ গম্ভীর স্বরে বলে, যা ঘুরাঘুরি করার নিজের বাসায় গিয়ে কর যা। আলবি আহনাফের মায়ের দিকে সে অস্থির কণ্ঠে বলে, মামি দেখেছ? আহনাফ ব্রো আমাকে চলে যেতে বলেছে। আরে আমার মামার বাড়িতে আমি বেড়াবো না? আজমির ওয়াহিদ তাল মিলিয়ে বলেন, ঠিকই তো বলেছে আলবি, ওর মামার বাড়িতেও যতদিন খুশি থাকবে, ঘুরবে বেড়াবে, তোর সমস্যা কোথায়? সবাইকে নিজের মতো অন্তর্মুখী বানাতে চাস কেন? আলবি আহনাফকে আরও রাগানোর জন্য অদিতির দিকে চেয়ে বলে, আর বলো না ভাবি, তোমার হাজবেন্ডকে কিচ্ছু বলা যায় না, কিছু বললে রাগে চ্যাত করে ওঠে। আহনাফ আলবির দিকে তেড়ে এসে বলে, খুব মজা নিচ্ছিস না তুই? কতবার বলেছি আমার সাথে অহেতুক মজা করবি না, তোকে এমন জায়গায় ঘুরতে পাঠাবো ঘুরার শখ মিটে যাবে। 1 মাস হসপিটাল ট্যুরে পাঠাবো তোকে আমি, খুশি? নো ব্রো, আমি এই বিশেষ ট্যুরে আপাতত যেতে চাচ্ছি না। ভাবি তোমার গোমড়া মুখো জামাইকে সামলাও প্লিজ। আজমির ওয়াহিদ হেসে বললেন, এ তোরা দুজন থাম এবার, সেই ছোটবেলার মতো ঝগড়া মারপিট শুরু করে দিয়েছিস। আহনাফ আলবিকে ছেড়ে দিয়ে অদিতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে চলে যায় হনহন করে। অদিতিও রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আহনাফের মা রান্নাঘরে এসে অদিতির রাশবাড়ি কণ্ঠে বলেন, শোনো অদিতি, বাসায় আলবি যতদিন থাকবে ততদিন তোমাকে আহনাফের রুমেই থাকতে হবে। আমি সার্ভেন্টদের বলে তোমার জিনিসপত্র গেস্ট রুম থেকে বের করে আহনাফের রুমে শিফট করতে বলেছি। আলবি যেন তোমাদের মধ্যকার সম্পর্কে টানাফোড়ন আঁচ করতে না পারে। অদিতি চিন্তিত স্বরে বলে, কিন্তু মা, ওনার রুমে গেলে উনি যদি আবার রাগারাগি করেন? কেন রাগারাগি করবে? আহনাফ তো দেখলই আলবি এসেছে, আর তোমার সাথে রাগারাগি করলে তুমিও রাগারাগি করবে। অদিতি, নিজেকে একটু শক্ত করো মা, নিজের ওদিকে নিজেকেই বুঝে নিতে হয়। আজমির ওয়াহিদ অদিতির মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। সবাই ডিনার শেষ করে যে যার ঘরে চলে যায়। অদিতি কাঁপা কাঁপা পায়ে আহনাফের রুমের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহনাফ তো বারবার অদিতিকে মানা করেছে তার রুমের সামনে না আসতে, সেখানে অদিতি কেন পায়ে পড়ে আহনাফের রুমে যাবে? অদিতি অনেকক্ষণ ভেবে আহনাফের রুমে না ঢুকে ছাদে চলে যায়।
আহনাফ ল্যাপটপ কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে অদিতির আসার অপেক্ষা করছিল। আজমেরি ওয়াহিদ আহনাফকে শাসিয়ে বলেছেন অদিতিকে রুমে ঢুকতে দিতে। আহনাফও আজ কোনো দ্বিমত পোষণ করেনি। কেন করেনি তা সে নিজেও জানে না। ল্যাপটপ হাতে নিয়ে আর চোখে দরজার দিকে বারবার তাকাচ্ছে আহনাফ। অদিতি তবুও না আসায় আহনাফ অপেক্ষা করতে করতে হাঁপিয়ে ওঠে। অস্থির হয়ে রুমের চারপাশে পায়চারি করতে থাকে আহনাফ। আনমনে ভাবে, অদিতি আবার আলবির সাথে কথা বলছে না তো? আহনাফ তাড়াহুড়ো করে ছুটল গেস্ট রুমের দিকে। উতলা হয়ে গেস্ট রুমের ডোর নক করা শুরু করলো। আলবি ঘুম জড়ানো চোখে দরজা খুলে বলল, কি ব্যাপার ব্রো? বউ রেখে আমার রুমে কি কাজ? আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেটা আমি কিভাবে জানবো? আহনাফ আর চোখে চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে চলে গেল। এতক্ষণ আলবির ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গিয়েছে। আলবির ব্রু কুচকে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে ব্রো আবার কোথায় দৌড় দিল? বিয়ে করলে এই এক সমস্যা, বউয়ের চিন্তায় পাগল হয়ে যেতে হয়। ভাগ্যিস আমি এখনো সিঙ্গেল জীবন পার করছি। কথাগুলো বলে আলবি হাই তুলতে তুলতে আবার লাফ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে সারা বাড়ি অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফের অস্থিরতা আরও বাড়তে থাকে। কোথায় গেল মেয়েটা? নিজেদের বাসায় চলে যায়নি তো? আশেপাশে তাকাতে আহনাফের হঠাৎ মনে পড়ে ছাদের কথা। ছাদে একবারও চেক করা হয়নি। আহনাফ দৌড়ে ছুটে যায় ছাদের দিকে। সিঁড়ি কোটার সামনে অদিতিকে চুপটি করে ঘুমিয়ে থাকতে দেখে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে আহনাফের অশান্ত হয়ে ওঠা মন অদিতির নিষ্পাপ মুখশ্রী দেখে শান্ত হলো। আহনাফ সাথে সাথেই বুঝতে পারল অদিতি তার ভয়েই রুমে আসেনি। আজ প্রথমবার নিজের কঠোরতার উপর প্রচণ্ড রাগ অনুভব করল আহনাফ। আহনাফ অদিতিকে ডাক দিতে গিয়েও অদিতির ঘুমন্ত মুখখানা দেখে আর ডাকতে পারল না। নিঃশব্দে অদিতিকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে পরম যত্নে তাকে বিছানায় শুইয়ে দিল। যে মেয়েটাকে নিজের রুমের তীরসীমানায় প্রবেশ করতে নিষেধ করছিল, আহনাফ আজ নিজেই সেই মেয়েটিকে কোলে তুলে নিজের রুমের ভেতরে নিয়ে এলো। এসব চিন্তা মাথায় আসতেই নিজের অজান্তেই হেসে ফেলল আহনাফ। আহনাফ আজ প্রথমবার গভীর দৃষ্টিতেও অদিতির মুখশ্রীর দিকে তাকালো। বুকের ভেতরে কিছু একটা অনুভব হলো আজ, তবে সেই অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারল না আহনাফ। অদিতি যদি একটু স্মার্ট আর সাহসী হতো তাহলে হয়তো এতদিনে অদিতিকে আহনাফ মেনে নিত। কিন্তু অদিতির মতো ভীতু আর আনস্মার্ট মেয়ে তার টাইপের না। আহনাফ অদিতির ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ নিষ্পলকভাবে। অদিতিও তো থাকতে চায় না তার সাথে। বেশ, আর কয়েকটা বছরের অপেক্ষা, তারপর তো অদিতি চলেই যাবে। ততদিন পর্যন্ত না হয় আহনাফ ও মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুক। আহনাফ অদিতির পাশে শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। ঘুম ভাঙতে আহনাফের রুমে নিজেকে আবিষ্কার করলো অদিতি। পাশ ফিরতে আহনাফকে গভীর নিদ্রা আচ্ছন্ন দেখে চমকে উঠল সে তো ছাদে ঘুমিয়েছিল। তার মানে আহনাফ তাকে নিজে কোলে করে নিজে রুমে নিয়ে এসেছে। অবাক হলো অদিতি। ধীরে ধীরে আহনাফের আচরণ একটু একটু করে বদলে যাচ্ছে। কিন্তু কেন? সে চলে যাবে বলে তাই? এর মধ্যে আহনাফেরও ঘুম ভেঙে গেল। নিজের পাশে অদিতিকে চুপটি করে ভাবনায় মগ্ন থাকতে দেখে আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতিও তাকালো আহনাফের দিকে। আহনাফের একটা হাত এখনো অদিতির কোমরে। আহনাফ যেন অদ্ভুত এক ঘোরের মধ্যে চলে গেল ক্ষণিকের জন্য। একটু একটু করে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতির নরম মসৃণ গালে আলতো করে স্পর্শ করল আহনাফ। তখনই অ্যালার্মের কর্কশ শব্দে জ্ঞান ফিরে এলো আহনাফের। আহনাফ সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে বসলো। এই মুহূর্তে প্রচণ্ড বিব্রত বোধ হচ্ছে আহনাফের। আহনাফকে আরেকটু বিব্রত করে অদিতি প্রশ্ন ছুড়ে দিল আহনাফের পানে, আমাকে কি আপনি রুমে নিয়ে এসেছিলেন? আহনাফ সাবলীন ভঙ্গিতে বলল, হ্যাঁ। কিন্তু কেন? কেন মানে কি বুঝো না? বাসায় আলবি আছে, ওর সামনে আমাদের সম্পর্কের অবনতি দেখিয়ে বেড়াতে চাও? তুমি চিনো না আলবিকে, সাথে সাথেই বাহিরে রটিয়ে ফেলবে সব। আহনাফের কথা শুনে অদিতির মনে আবার আধার নেমে আসলো। আহনাফ সেই দিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল। অদিতি আহনাফের যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ।
আহনাফ অফিসের ফর্মাল গেটআপে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই আলভিকে অদিতির সাথে হাসি মুখে কথা বলতে দেখল। বুকের ভেতরটা হিংসায় জ্বলন্ত লাভায় টকবক করে উঠল। মেয়েটা তার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকে, অথচ আলভির সামনে কতই না হেসে হেসে কথা বলছে। আহনাফ অদিতির হাত টেনে অদিতিকে নিজের কাছে নিয়ে এসে বলল, চলো অদিতি, তোমার ক্লাসে যেতে হবে না? কিন্তু ভাবি তো নাস্তা করেনি, না খেয়ে চলে যাবে নাকি? আহনাফ মনে মনে ভয় পায়, আমার বউ খেলো কি খেলো না তাতে তোর কি? আহনাফ গম্ভীর স্বরে বলল, লেট হয়ে যাচ্ছে অদিতির, আর আমার অদিতি নাস্তা করেছি কি করেনি সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। আহনাফের মুখে আমার অদিতি শব্দটি শুনে অদিতি চমকে তাকায় আহনাফের দিকে। তীব্র অধিকার বোধ যেন ফুটে উঠেছে আহনাফের কথায়। আহনাফ অদিতির হাত ধরে তাকে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আহনাফের কাণ্ড দেখে আলবি পুরোই হতভম্ব হয়ে যায়। জ্যামে রুটি চিবোতে চিবোতে বলে, আশ্চর্য, ব্রো এত জেলাস হচ্ছে কেন? আহনাফ রাগের মাথায় জোরে জোরে ড্রাইভ করতে থাকে। অদিতি বয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আস্তে ড্রাইভ করুন প্লিজ, আমার ভয় করছে। কেন, আমার সামনেই তোমার এত ভয় করে কেন? ওই আলবির সাথে তো ঠিকই হেসে হেসে কথা বলো। খবরদার, আমি অফিসে যাওয়ার পর তুমি ওই আলবির সাথে কোনো কথা বলবে না। আহনাফ রাগে কটমট করতে করতে একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করে। এখানে থামলেন কেন? নাস্তা করার জন্য। তাহলে তো আমরা বাসায় নাস্তা করে আসতে পারতাম। আহা, অদিতি পালতু প্রশ্ন করো না তো। অদিতি অবাক নয়নে সে আহনাফের কাণ্ড কারখানা দেখছে। স্পষ্ট বোঝা যাচ্ছে আহনাফ জেলাসিতে এসব কাজ করছে। অদিতিকে কলেজে পৌঁছে দিয়ে সরাসরি অফিসে চলে যায় আহনাফ। আজ নাবিলা খুবই সেজেগুজে অফিসে এসেছে আহনাফকে ইমপ্রেস করার জন্য। নাবিলা আহনাফের কেবিনে এসে মিষ্টি স্বরে বলে, স্যার, আজকে আপনার মিটিং আছে রাত 9টার দিকে। আমি সমস্ত ফাইল চেক করে আপনার ডেস্কে রেখে দিয়েছি। নাবিলার বলা কথাগুলোর দিকে আহনাফের কোনো ধ্যান নেই। আহনাফ তো অদিতিকে নিয়ে চিন্তিত। অদিতির ক্লাস এতক্ষণে শেষ হয়ে গেছে হয়তো, আবার আলবির সাথে হেসে হেসে কথা বলবে অদিতি। আহনাফ তো জানে অদিতির কোনো যত্ন সে করে না। অদিতি যদি মুহে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। আহনাফ ল্যাপটপে মুখ গুজে গম্ভীর স্বরে বলে, আজকের মিটিং ক্যান্সেল করে দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু আহনাফ নাবিলাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ইশারায় কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। আহনাফের আচরণ নাবিলার ইগোতে গিয়ে আঘাত করে। নাবিলার রাগে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে যায় আহনাফের কেবিন থেকে। একটু বেশিই দেমাগ আহনাফ স্যারের। এত সুন্দর করে সেজেগুজে আসলাম, ফিরেও তাকালেন না। তবে আমিও দেখি কতদিন আমাকে এভাবেই ইগনোর করতে পারেন। ওনাকে যদি নিজের পেছনে না ঘুরাতে পারি তাহলে আমার নামও নাবিলা ইয়াসমিন নয়। হুফ। নাবিলা যেতে আহনাফ ফোন বের করে অদিতিকে ভিডিও কল করে। অদিতি কলেজ থেকে এসে রেস্ট নিয়ে সবেমাত্র পড়তে বসেছিল। হঠাৎ নিজের পরে আহনাফের ভিডিও কল দেখে চমকে ওঠে অদিতি। আহনাফ তাকে ভিডিও কল দিচ্ছে। অদিতি কল রিসিভ করতে আহনাফ অস্থির কণ্ঠে শুধে, কি করছিলে তুমি, আর কোথায় তুমি? কেন, আমি তো বাসায়, আপনার রুমে বসে আছি, মাত্র পড়তে বসেছি আমি। অদিতির কথা শুনে আহনাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর গম্ভীর কণ্ঠে শুধায়, ওই আলবি কোথায়? উনি মনে হয় বের হবেন বিকালে। তোমাকে সাথে নিয়ে যেতে চাইলে যাবে না কিন্তু বলে দিলাম। আর ওর সাথে বেশি কথা বলবে না, বুঝেছ? কথাগুলো বলে আহনাফ অদিতির মুখের ওপর ফোন কেটে দেয়। অদিতির এবার ভীষণ রাগ উঠে আহনাফের উপর। স্ত্রী হিসেবে সম্মান দিবে না, আবার ঠিকই স্বামীর অধিকার দেখাতে আসবে। আবার এরকম করলে অদিতি সরাসরি জিজ্ঞেস করবে, আপনার এত জলে কেন? আপনি না আমাকে স্ত্রী হিসেবে পছন্দ করেন না, তাহলে এখন এত অধিকার বোধ দেখাচ্ছেন কেন? আহনাফ নিজের কিছু পেন্ডিং কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই নাবিলা এসে বলে, স্যার, আমাকে একটু লিফট দিতে পারবেন? কাউকে লিফট দেওয়ার কাজ আমি করি না। নাবিলা নিজের পায়ের দিকে ইশারায় করে বলে, স্যার, হিলটা ভেঙে পায়ে মোচড় লেগে গিয়েছে, একটু যদি লিফট দিতেন। এই অবস্থায় আমি কিভাবে গাড়ি ঠিক করব?
প্রত্যয় সেই সময় বাইক নিয়ে বেরিয়ে যেতে নিয়েছিল। প্রত্যয়কে দেখে আহনাফ তাকে ডাক দিয়ে থামিয়ে বলে, প্রত্যয়, মিস নাবিলাকে ওনার বাসা পর্যন্ত ড্রপ করে দিও। ওনার পায়ে মোচড় লেগেছে, হাঁটতে পারবেন না। আহনাফ প্রত্যয়কে অর্ডার দিয়ে সাথে সাথেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। নাবিলা রাগে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। প্রত্যয় হেসে বলে, বসুন নাবিলা, একদম দুশ্চিন্তা করবেন না, আমি সেলফি আপনাকে বাসায় পৌঁছে দিব। নাবিলা সৌজন্যতামূলক মেয়েকে হাসি দিয়ে বাধ্য হয়ে বাইকে উঠে বসে। প্রত্যয় নাবিলাকে ভালো মতো বসতে বলেই বাইক স্টার্ট করে। আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতে আহনাফের চোখ জোড়া অদিতিকে খুঁজতে শুরু করে। অদিতির রুমের ভেতরে মনোযোগ দিয়ে পড়তে দেখে ঠোঁটের কোনো মৃদু হাসির রেখা ফুটে ওঠে আহনাফের। মেয়েটা তাহলে তার কথা রেখেছে। আহনাফকে এত জলদি অফিস থেকে ফিরে আসতে দেখে অদিতি খানিকটা অবাক হয়। আপনি আজ এত জলদি চলে এসেছেন? আহনাফ হাতঘড়ি খুলতে খুলতে বলে, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল তাই। অদিতি আর কোনো প্রশ্ন না করে আবার পড়ায় মনোযোগ দেয়। ব্যাপারটা আহনাফের পছন্দ হয় না। ইদানিং তার সামনে আসলেই অদিতি কেমন যেন উদাসীন আচরণ করে। তাকে দেখলেও যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা করে অদিতি। আলবি ফিরবে কখন? আলবি ভাই ওনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন বলেছিলেন। আজ বন্ধুর সাথে আড্ডা দিবেন হয়তো। আহনাফ বিড়বিড় করে বলে, যাক ভালোই হয়েছে, না ফিরলেই খুশি হব। কিছু বললেন? না কিছু না, তুমি পড়ো। আহনাফ হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে বসে। অদিতি এসে খাবার সার্ভ করে চলে যেতে নিলে আহনাফ অদিতির হাত ধরে আটকিয়ে ফেলে। তুমি খেয়েছ? অদিতি চমকায়। আহনাফ আজ প্রথমবার তার খোঁজ খবর নিচ্ছে। অদিতি মৃদু স্বরে বলে, হ্যাঁ খেয়েছি। আলবি কি এমন বলে যে তুমি হেসে একবারে কুটি কুটি হয়ে যাও? অদিতি ব্রুজরা কুঞ্চিত করে বলে, আপনার তাতে কি? তুমি আমার স্ত্রী, মানেন আপনি? না মানার কি আছে, কবুল তো করেছি। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলে, এই তো আর কয়েকটা বছর সহ্য করুন, তারপর আমার বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে। অদিতির এই রাজবাড়ির কথাগুলো শুনে আহনাফের বুকের ভেতরটা হাঁসফাঁস করতে থাকে। দীর্ঘশ্বাস বাড়ি হয়ে ওঠে। অদিতির দিকে সে আহনাফ গম্ভীর স্বরে বলে, খুব তাড়া তোমার আমার কাছ থেকে আলাদা হওয়ার, তাই না? খুব তাড়া, তাই না? আমার কারো বোঝা হয়ে থাকতে ভালো লাগে না। অদিতির কথা শুনে আহনাফ থমকে যায়, গলা দিয়ে আর খাবার নামে না। অদিতিকে কিছু বলতে চেয়েও বলতে পারে না আহনাফ। আহনাফ খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। অদিতিও সাধে না আহনাফকে। প্রায় অনেকক্ষণ নিজের রুমে বসে অপেক্ষা করে আহনাফ অদিতির জন্য, কিন্তু অদিতি আসে না। আহনাফ রেগে রুম থেকে বের হয়ে দাঁতের দাঁত চেপে বলে, আজও যদি এই মেয়ে সিঁড়িকোঠায় ঘুমিয়ে পড়ে তাহলে ওর খবর আছে। কিন্তু না, অদিতিকে সিঁড়িতে খুঁজে পায় না আহনাফ। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অদিতিকে রান্নাঘর থেকে বের হয়ে সোজা গেস্ট রুমের দিকে যেতে দেখে আহনাফ। অদিতির পথ আটকিয়ে দাঁড়ায়। গেস্ট রুমে যাচ্ছ কেন তুমি? আলবি ভাইয়া তো নেই, তাই আমার জন্য বরাদ্দকৃত রুমে ফিরে যাচ্ছি। বেশি বুঝো তুমি, বলিছি না পণ্ডিতি করবে না আমার সামনে। যাও রুমে যাও। এখানে পণ্ডিতির কি হলো? আলবি ভাইয়া যাতে আমাদের মধ্যকার তিক্ততা বুঝতে না পারেন, সেজন্যই তো আমি আপনার রুমে ছিলাম। আজ তো আলবি ভাইয়া নেই, তাই নাটক করার কোনো প্রয়োজনও নেই। অদিতির যুক্তিপূর্ণ কথা শুনে জব্দ হলো আহনাফ। আহনাফের নীরবতা দেখে অদিতি এক পলক আহনাফের দিকে চেয়ে ম্লান হেসে চলে গেল। আহনাফ মন খারাপ করে নিজেদের রুমে ফিরে এলো। বিছানায় শুয়ে কিছুক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো আহনাফ, কিন্তু দুষ্টু ঘুম এসে ধরা দিল না। আহনাফের মস্তিষ্কে ক্রমাগত অদিতির কথাগুলো বেজে চলেছে। আহনাফের লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে নিজের মাথা চেপে ধরে বলল, এমন অস্থির লাগছে কেন? এর আগে তো অদিতি আমার থেকে আলাদাই থেকেছে, কই তখন আমার এত অস্থির তো লাগেনি। আহনাফের ভাবনাগুলো আরেকটু গভীর হওয়ার আগে ফোনের রিংটং বেজে ওঠে। আহনাফের সদ্বিপদ ফিরে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই শঙ্কিত হয় আহনাফ। অদিতির মা আমিনা বেগম ফোন করেছেন, তাও আবার এত রাতে। ইলিয়াস আঙ্কেলের আবার কিছু হয়ে গেল না তো? আহনাফ সাথে সাথেই কল রিসিভ করলো। ওপাশ থেকে আমিনা বেগম মলিন স্বরে বললেন, কেমন আছো আহনাফ বাবা? আমি তো ঠিক আছি, কিন্তু ইলিয়াস আঙ্কেল ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, উনি আপাতত ঠিক আছেন। আমি দুঃখিত এত রাতে ফোন দিয়ে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে কথাটা আমি সকালেই বলতাম, কিন্তু সময় পাইনি। অদিতির বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম তো, সেই জন্য। ইটস ওকে আন্টি, আপনি কি অদিতির সাথে কথা বলবেন? দাঁড়ান আমি ওকে
তাকে ডেকে দিচ্ছি। না না, কথাটা তোমার সাথেই ছিল আহনাব বাবা। মানে অদিতির আজকে জন্মদিন ছিল। মেয়েটার 18 বছর পূর্ণ হলো আজ। তোমাদের তো কেবল ধর্ম মতে কবুল পড়ে বিয়েটা হয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রি তো হয়নি, সেজন্যই আর কি। আহনাব বিস্মিত হয়ে মনে মনে ভাবল, অদিতির জন্মদিন ছিল আজ, কই মেয়েটা তো তাকে কিছুই বলল না। আহনাফের নীরবতা দেখে ওপাশ থেকে আমিনা বেগম আবার বলে উঠলেন, বাবা শুনছ? আহনাফ ইতস্ততা বোধ করে বলল, জি শুনছি, দুশ্চিন্তা করবেন না আন্টি, কবুল যেহেতু করেছি অস্বীকার করব না। আহনাফ ওয়াহিদ সত্যকে অস্বীকার করার মতো মানুষ নয়। আমি অদিতিকে নিয়ে কাল আমাদের বিয়ের রেজিস্ট্রি করে আসব। কথাগুলো একদমে বলে ফোন রেখে দিল আহনাফ। অদিতির উপর ভীষণ রাগ উঠল তার। মেয়েটা ইচ্ছে করেই তার জন্মদিনের ব্যাপারটা এড়িয়ে গেছে। খুব বেশি বুঝো তুমি অদিতি, আমার কাছ থেকে আলাদা হতে চাও, ঠিক আছে, কিন্তু এখন এরকম বাচ্চামি করার কি কোনো মানে হয়? গর্দভ মেয়ে।